বক্তব্য আপনার পছন্দ না হতে পারে বা নুরুল কবির বক্তব্য আপনার স্বার্থে আঘাত আনতে পারে, কিন্তু আমাকে একটা প্রথম আলো একটা ডেইলি স্টার করে দেখান না, একটু কষ্ট করে কেউ করে দেখান। অনেকের তো টাকারও অভাব নেই, অনেকে তো নিজেদেরকে বড় বড় সম্পাদক সাংবাদিক মনে করেন, করে দেখান। এগুলো আসলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে, ভেতর থেকে বাইরে থেকে, সরকারের ভেতর থেকে বাইরে থেকে। আমি বলেছি আমি টায়ার্ড, আমি এগুলো আর বলতে ভাল লাগে না। এখন প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে আমার সমালোচনার জায়গা কোনটা আমি বলি। আমার সঙ্গে অন্যদের একটা বড় পার্থক্য হচ্ছে আমি যত দূর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। অনেকে বলতে পারে তুমি নিজেকে অনেক বড় মনে করো, মোটেই আমি বড় মনে করি। আমি অতি সাধারণ, সারা জীবন সাধারণ থাকবো। আমার কোনো খ্যাতির দরকার নেই, পুরস্কারের দরকার নেই, অর্থের দরকার নেই, রাষ্ট্রের পদের দরকার নেই। কিন্তু একটু দূর থেকে আমি নুরুল কবির, আপনারা জানেন তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, কিন্তু মতের হয়তো কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। আমি তাকে দেখতে গিয়েছিলাম এবং তাকে বলেই আমি একটা অনুমতি নিই, যদিও তিনি আমার কথার সঙ্গে একমত নন, অনুমতি নিয়ে বলেছিলাম যে এই কথাটা বলবো। নুরুল কবিরের গায়ে কেউ টাচ করবে এটা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু কেন হয়েছে জানেন? এই যে পরিবর্তন এবং এই পরিবর্তনের যে শক্তি তো কোটি কোটি তরুণ সাধারণ মানুষ, কিন্তু তাদের নাম আমরা নিই না। এর সুফলভোগী কতিপয় মানুষ সামনে চলে এসছে, যারা নেতা, যারা নানা সংগঠন তৈরি করেছে, তাদের প্রতি ওনার সহানুভূতি, হ্যাঁ এই সহানুভূতি আমারও তাদের প্রতি ছিল একটা সার্টেন টাইম পর্যন্ত। কিন্তু আমি যখন দেখেছি যে তাদের ক্ষমতার মোহ, অর্থের মোহ, অস্ত্রের মোহ তাদেরকে পেয়ে বসে, আমি সেখান থেকে তখন তার সমালোচনা করেছি। যখন ওই হ্যামিলনের বংশীবাদক গণজাগরণ মঞ্চ সারা দেশ ছুটেছে, আমি তাদের পেছনে ছুটে যাই, আমি তখনও তাদের ব্যাপারে ক্রিটিক্যাল ছিলাম এবং সে কারণে আমাকে তখন বলা হতো চ্যানেলের মধ্যরাতের রাজাকার। কিন্তু কোথায় গণজাগরণ মঞ্চ? সো আমি এদের ব্যাপারে খুবই সমালোচনা মুখর ছিলাম এবং আমি মনে করি না এরা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে, সারা দেশের তরুণ যুবকদের প্রতিনিধিত্ব করে। কবির ভাইয়ের সঙ্গে আমার পার্থক্যটা ওই জায়গায়। উনি মনে করেছেন যে না, এদের সমালোচনা একটু কম করা যাবে। একই অবস্থা প্রথম আলো ডেইলি স্টারেরও। বিশেষ করে প্রথম আলো তো আপনি অনেকে ফেসবুকে পোস্ট দিলেও সেটা ছেপে দিয়েছেন, এত ভালোবাসা। আমি বিশ্বাস করি যে প্রথম আলো বুঝতে না পারার কোনো কথা নেই, কারণ প্রথম আলোর সম্পাদক যিনি মতিউর রহমান, তাকে আমি দীর্ঘকাল চিনি, একসঙ্গে কাজ করেছি বড় ভাইয়ের মতো। অনেক মতভিন্নতা, মত পার্থক্য, ত্যক্ততা, তিক্ততা আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আমি মনে করি এরকম পরিশ্রমী মেধাবী সম্পাদক বাংলাদেশে খুব কম আছে। কিন্তু তিনি জানেন কোন লোকটা কে, কেমন, তার লক্ষ্য কি, তার আদর্শ কি, তার বক্তব্য কি। কিন্তু তাদেরকে প্রথম আলো গত অভ্যুত্থানের পর থেকে কম প্রমোট করেনি। এই যে একটা ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই ধারা প্রমোট করার দায়িত্ব তাদেরকে কম বেশি নিতে হবে। হ্যাঁ, আপনি গণমাধ্যমে সবার মত থাকতে হবে, আপনি সবার মত তুলে ধরবেন, কিন্তু দেশের জনগণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বোঝার ব্যাপার আছে। আমি মিস্টার নুরুল কবির, মাহফুজানা, মতিউর রহমান, তারা সব সমালোচনা করবেন, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আমি তো একবার লিখে টিকেও দেখেছি যে এটা তাদের খুব তারা চান না। এটা ওই আগের আমল আমরা দেখেছি, শেখ হাসিনা, সবার সমালোচনা আপনি করবেন, শেখ হাসিনার কথা বলা যাবে না, উনি খুব ভালো আর বাকি সব খারাপ। প্রথম আলো পুল্ল, ডেইলি স্টার পুল্ল, প্রফেসর মোহাম্মদ ইউনূস কী করেছেন, তার সরকার কি করেছে, কতক্ষণ পরে অ্যাকশন গেছে, আগুন লাগার কতক্ষণ পরে এই যে দুটো পত্রিকা আমাদের যে সহকর্মীরা কাজ করেছেন, যে নিদারুণ কষ্ট তারা ভোগ করেছেন, কতক্ষণ পরে ফায়ার ব্রিগেডের গাড়ি গেল। এই পত্রিকাগুলোতে যারা কাজ করেন তারা সরকারের নানা পর্যায়ে যোগাযোগ করেছেন, কতজনকে তারা পেয়েছেন, কেউ হিসাব করে দেখেছেন? কতজন রেসপন্স করেছেন? আজকে অনেকে দুঃখ প্রকাশ করছেন, সরকার বিবৃতি দিচ্ছেন, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিবৃতি দিচ্ছেন, এবং তারা কিন্তু এই মবকে বলেছেন এটা প্রেশার গ্রুপ, এরা সাফার করেছে, কাজে এদের এই অধিকার আছে। আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুনেছি যে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে থাকবার কথা ওই মিটিংটাতে জরুরি, তারা সেই মিটিংয়ে ছিলেন না। আমি জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে, তিনি তার হতাশা প্রকাশ করছেন, কেউ তাকে সহযোগিতা করে না, এসব কথা বলছেন। কিন্তু আমি কেন সেই কথা শুনবো একজন নাগরিক হয়ে? আমি কেন এই কথা শুনবো? এই যে আজকে সরকারে যারা আছেন, সরকারের চারপাশে যারা আছেন, বিশেষ করে সরকারের ভেতরে নানা পরিচয়, এতে সিংহভাগ তো আমাদের প্রথম আলো ডেইলি স্টার তারা তৈরি করেছে। ওই পরিচয় বাদ দিলে তাদের অনেকের পরিচয় খুঁজতেও কষ্ট লাগবে। হ্যাঁ, হয়তো তাদের আরও ডিপ রুটেড পরিচয় আছে, কিন্তু
বাইরের জগতে বাহ্যিকভাবে যে পরিচয়গুলো, সেগুলো তো প্রথম আলো ডেইলি স্টার কি করেছেন তারা? 27 বছরে প্রথম আলো একদিনের জন্য প্রকাশিত হওয়া বন্ধ হয়নি। এই ঘটনার পরে একদিন পত্রিকাটা বেরোলো। আমি ধন্যবাদ জানাই প্রথম আলো ডেইলি স্টার কর্তৃপক্ষকে, মালিকদেরকে, সম্পাদকদেরকে, সাংবাদিকদের, যে তারা একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছেন আবার সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে। তারা কারো কাছে মাথা নোয়াননি। আপনার ভালো না লাগলেই আপনি একটাকে ট্যাগ দিয়ে দিলেন স্বৈরাচারের, ফ্যাসিস্টের দালাল, ওই দেশের দোসর। কোথায় গিয়ে ঠেকছে দেখেন। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু মারা পড়ে যাচ্ছে। নিঃসন্দেহে প্রতিটা ঘটনা গুরুত্বপূর্ণ। আজকে শুধু প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়, এই যে একজন কূটনীতিকের বাসায় হামলা হলো, আমরা কি জোর করে কারোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চাই? এই যে একটা, যে দেশের নাগরিক, মানে যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, এমনকি তিনি যদি অপরাধও করে থাকেন, করেছেন কিনা, কতখানি করেছেন, সেগুলো নানা একটা মানুষকে আপনি মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছেন, আবার তারপরে ধর্মীয় স্লোগানও দিচ্ছেন। আমার ধর্ম কি সেটা বলে, অনুমোদন দেয়? আমি তো প্রশ্ন রাখতে চাই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারাল যা কিছু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমি সেগুলোতে সবসময় খুব একটা যাইও না, সবসময় যাওয়াই হয় না, বা তাদের সঙ্গে আমার এমন কোনো সখ্যতারও বিষয় নেই, কিন্তু এগুলো তো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত। আপনি এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছেন। আজকে নির্বাচনের অফিসে আগুন লাগছে, এখানে ওগুলো বিদ্ধ হচ্ছে, ওখানে ওকে মেরে ফেলা হচ্ছে, নানা কাজে। কোথায় আমরা যাচ্ছি আসলে? এখনো অনেকে ডাকছেন যে নির্বাচন হবে। যখন বলি আমি নির্বাচন দেখি না, কিন্তু আমার চিন্তা নির্বাচন বেশি কেউ চায় না, অন্তত মুখে বলে আমি নির্বাচন চাই, একটা ভালো নির্বাচন চাই। বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি। তো আজকে বোঝেন, আমি যখন বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস নির্বাচনটা ডিসেম্বরতে যখন ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেদিনই আসলে বিএনপি, আমি বলেছিলাম যে ট্র্যাপড এবং তার নেতা ভালনারেবল। অপেক্ষা করেন কোথায় গিয়ে দাঁড়ায়, দেখেন কি হয়। এখন নির্বাচন নিয়ে কথা বললি আবার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমার কথাকে কোনো কোনো পত্রিকা কাট করে প্রকাশ করে, সেটাকে নিয়ে আবার আমাকে নিয়ে নেতিবাচক প্রভাব দেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তারা, আমি টু শব্দও করি না, দিয়ে যাচ্ছেন। প্রমাণ করবে ভবিষ্যৎ যে কি হচ্ছে। এগুলো বুঝতে খুব বেশি মানে রকেট সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকার দরকার নাই। বাংলাদেশ একটা বড় খেলার মধ্যে পড়ে গেছে, এর মধ্যে অনেক প্লেয়ার যুক্ত হয়ে গেছে, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক, বৈশ্বিক। এখান থেকে বের হওয়া বাংলাদেশের কঠিন, এবং এর দায় বাংলাদেশের সব বড় বড় শক্তিগুলোর, যারা আসলে যাদের যা বোঝার দরকার ছিল, যাদের যা করার দরকার ছিল, তারা সেটা করেননি। বরং সাপ নিয়ে খেললে কি হয় জানেন? আমরা সবাই জানি সাপ এক সময়, অধিকাংশ যারা সাপুরে, তারা কিন্তু সাপের দংশনই মারা যায়। আজকে অনেকেই দেখছি এক একটা ঘটনা ঘটছে এবং তারপরে আবার বড় বড় বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কাউকে কাউকে কেউ উদ্ধার করছেন। আমি তো বলি যে এরা সবাই সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। দয়া করে, দেশটা আমাদের, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ ৭১-এ রক্ত দিয়েছে, গত ৫৪ বছরের বহু মানুষ রক্ত দিয়েছে, হাজারেরও বেশি তরুণ মানুষ, সাধারণ মানুষ রক্ত দিয়েছে গত জুলাই আগস্টে, শুধুমাত্র গণতন্ত্রের জন্যে, দেশটা রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে, সাম্যের জন্যে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্যে। আসুন আমরা সেগুলোকে স্মরণ করি এবং শ্রদ্ধা করি। এই অবস্থা